শুভরাত। সোনাঝুরি ছায় আজকে আবারও চলে এসেছি। সঙ্গে আছে রমজান বিন মোজাম্মেল, আমার দাদা ভাই। আজকে বিষয়বস্তু আম, সম্বন্ধে আগেই লিখে দেওয়া হয়েছে। তবে আমি আরেকবার বলছি, জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ত্রিপুরার আগরতলা হতে প্রকাশিত হয় বিশিষ্ট দার্শনিক ডক্টর দেবব্রত দেবরায় এবং ডক্টর আশিস কুমার বৈদ্যের যুগল সম্পাদনায় আন্তর্জাতিক স্মারকগ্রন্থের আজকের এই দিনে 2019 11ই অক্টোবর ঢাকার যে লাইব্রেরি আছে সেইখানে জাদুঘরে 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 জাতীয় জাদুঘরে, হ্যাঁ, ওখানে প্রকাশিত হয়। প্রায় 1000 জনের সেখানে 1000 জন উপস্থিত ছিল। বাংলাদেশ থেকে বাংলাদেশের কিছু লোক ছিল যারা চর্চার মধ্যে আছেন, সংস্কৃতি চর্চার মধ্যে আছেন। তার সঙ্গে ছিল ভারতের ত্রিপুরা, আসাম, কলকাতার গুণীজনরা সমবেত হয়েছিলেন 1000 জনের উপর। তো সেই সম্বন্ধে মানে এর আগে বাংলাদেশ লিবারেশনের আগেও অব্দিও বা লিবারেশনের পর অব্দিও এত সদল বলে ওপার থেকে শিল্প সংস্কৃতি সাহিত্য জগতের এরকম 400-500 একসাথে কেউ আর আগে আসেনি, সেটাই প্রথম ছিল। এটাও একটা মানে ইতিহাস। এই সম্বন্ধে দাদা ভাইয়ের কাছে শুনে নেবো সেদিনকার কিছু বর্ণনা, কিছু উল্লেখযোগ্য ঘটনা, কারণ আমি তো ছিলাম না। দাদা ভাইয়ের মুখ থেকে শোনা। আমি ছিলাম না, সেটা বলবো। আচ্ছা, তবু শুনবো দাদা ভাই তো অনেক কিছু জানে এই সম্বন্ধে, আমরা শুনবো দাদা ভাইয়ের কাছে। সোনাঝুরির ছায়া কর্ণধার আমার অত্যন্ত আদরের, সামনাসামনি বলতে লজ্জা লাগছে। ওর কথা নাই বলি, যে এই সোনাঝুরির সম্পূর্ণ পার্টিসিপেশনটা, ডিরেকশনটা, ব্যাকগ্রাউন্ড থেকে যেই কাজটা করছে আমাদের সোমনাথ। আমি প্রথমে সোনাঝুরির সেই মূল খুঁটিটাকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা রাখছি ওর প্রতি। দীর্ঘায়ু হোক, আমাদের আরো আমরা অনেক কিছু ওর কাছ থেকে শিখতে পারবো, জানতে পারবো। আমার এই ভাই, আমার ভাইজান, আমার খুব আদরের। আমি কৃতজ্ঞ সোমনাথের উপর, কৃতজ্ঞ আমার আদরের ছোট বোন, বাচিক শিল্পী, গুণী সোমনাথ ছাড়া। সোমনাথ সবসময় স্ট্রিমিয়ারের পিছনে থাকে, আমাদের সঙ্গ দেয়, আমার আবদার সবসময় শোনে, অনেক অত্যাচার করি। হ্যাঁ, সেটাই আমি বলতে চেয়েছিলাম যে সোমনাথের প্রতি আসলে কৃতজ্ঞতার অন্ত নেই, যে অনেকেই এই সুযোগটা দেয় না, সহসায় মিলে না। আমার বোনের কপালে সত্যি তিলক। আমি ওকে আগেও বলতাম, তুই খুব ভাগ্যবতী, সোমনাথের মতো একটা বর পেয়েছিস, আমার দুইটা ভাগনা পেয়েছিস, তোর জগৎটা আলোয় আলোয় আলোকিত। শুধু তাই নয়, মানে ওর এত ব্যস্ততার মধ্যেও, মানে প্রচুর ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যেও মানে যে সুযোগটা করে দেয়, ও সবসময়ই আমাকে সাহায্য করে, তার জন্য আমি ওকে ধন্যবাদ জানাবো। যাই হোক দাদা ভাই, তোমার একটু কবিতা বলো ফার্স্টে।
তারপর আমরা বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক গল্প শুনবো, অনেক কথা শুনবো তোমার মুখ থেকে। আচ্ছা, কবিতাই যেহেতু বলতে হয়, তাহলে ওই বঙ্গবন্ধুর আন্তর্জাতিক স্মারক গ্রন্থে আমার যে হুম। কবিতাটি প্রকাশ হয়েছিল সেই হুম, কবিতাটি বরং পড়ি, তাহলে মনে হয় বেটার হবে। আহ, একদম। আমাদের সব সর্ব শ্রেণী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, শুরুতেই ওই কবিতাটাই পাঠ করবে। তাই ওইটাই করি না? কবিতার শিরোনাম বাঙালি জাতি রাষ্ট্রের পিতা। প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস অলৌকিক জ্যোৎস্না, শক্তির সাদা পাথর। বাঙালির স্বপ্নকে জীবনের টেরাকোটায় ধরে রাখার মায়াবী চাদর, যা কখনো কোনো সময় বা বর্ষপঞ্জির সংজ্ঞা নয়। সময় বছরের ঊর্ধ্বে যে আলোর স্রোত বহমান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, একাত্তরের অমর জ্যোতি, আলোর বিচ্ছুরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির সাহস, বিবেচনা, ক্ষিপ্রতা, সামগ্রিক বোধের ঐশ্বর্যমণ্ডিত সময়, একাত্তরের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মন্ত্রে মানুষকে মুক্তিযুদ্ধের সমুন্নত পতাকার নিচে টেনে আনার অমর কাব্যের স্রষ্টা। জয় বাংলা ধ্বনি বুকের বন্দরে রেখে মানুষ শব্দ দুটির মুহূর্ত অনুভব করে, বোঝেন জাতির জীবনে স্বাধীনতা কতটা অপরিহার্য। তাই দুর্গ গড়ে তোলেন প্রতিটা ঘরে ঘরে। 9 মাসের যুদ্ধ নামক নদীতে বাঁধেন রক্তের সেতু। ছিনিয়ে আনেন বাংলার স্বাধীনতা, লড়ে জিতে নেয়া গৌরব উজ্জ্বল স্বাধীন বাংলার চিরশ্রদ্ধেয় বঙ্গবন্ধু জাতি রাষ্ট্রের পিতা। মৃত্যু নিজেই মহান জেনে ভালোবেসে যাকে দিয়েছেন মৃত্যুহীন প্রাণ, তিনি গর্বিত বাঙালির জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা ছিল ত্রিপুরা থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক প্রথম স্মারক গ্রন্থের লিপিবদ্ধ কবিতাটি সোনাঝুরির এই আয়োজনে জাতির পিতার শ্রদ্ধায় নিবেদন করলাম। খুব সুন্দর, খুবই সুন্দর। একটা এত বিশাল একটা কাজ ডক্টর দেবব্রত রায় এবং আশিস কুমার আশিস বৈদ্যদা, কুমার বৈদ্য। ওনারা সম্মিলিত প্রচেষ্টায়, এখানে একটু বলা দরকার, আগরতলা বঙ্গবন্ধুর একটা ইতিহাস আছে। আগরতলা মামলা, বঙ্গবন্ধু ছিলেন একজন সেই মামলার। বঙ্গবন্ধুকে ঘায়েল করার জন্য আগরতলা মামলা ষড়যন্ত্রে লিপ্ত করে সেই সময়কার দুষ্কৃতীরা। দিনে দিনে সেই অনেক বিস্তর ঘটনা। তো ওই আগরতলাবাসীরা জানতো বঙ্গবন্ধুর মহত্বটা। আমার মনে হয় বঙ্গবন্ধুর সেই টান থেকে ডক্টর দেবব্রত রায় এবং আশিস দা, ওনারা
এই উদ্যোগটি প্রথমে নিয়েছেন। আমি সম্পূর্ণ ত্রিপুরাবাসীর কাছে আজকে সোনাঝুরির মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কখনোই ভুলবো না তোমাদের এই ঋণ। তোমরা থাকবে চিরকাল আমাদের মননে, আমাদের মনে, আমাদের হৃদয়ের মণিকোঠা, হৃদয় হয়েই হৃদয়ে বাস করবে। আমি আমার মনে সামগ্রিক জগতের সাথেই আমি সংযুক্ত। মানুষের ভাষার ভিন্নতা থাকে, কিন্তু মানব জাতির একটা ভাষা আছে। সমগ্র পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ রাষ্ট্রের ভিন্ন ভিন্ন ভাষা আছে, কিন্তু সামগ্রিকভাবে মানব গোষ্ঠীর একটা ভাষা কিন্তু আছে, সেটা হচ্ছে হৃদয়ের ভাষা। এটাই সার্বিক মানব কুলের ভাষা, নাম হচ্ছে আমি মনে করি হৃদয়ের ভাষা। অন্য ভাষাভাষীর সামনে দাঁড়ালে সে কি বলছে মুখের ভাষায় না বুঝলে হৃদয় দিয়ে অনুভবটা 10টা না হইলেও 2টাও অনুভব হয় হৃদয়ে। তাই হৃদয়ের একটা ওই হৃদয়ের ভাষাটাই সবাই সবাইকে চিনায়, সবাই মাঝে আপন করে নেয়। তো আমরা ত্রিপুরাবাসীর কাছে সেই হৃদয়ের ভাষা দিয়া হৃদয়ের মমত্ববোধ থেকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এত বাঙালি জাতি, আমি জানি বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের কেউ নয়, উনি শুধু সামগ্রিক বাংলাদেশের নয়, কখনোই নয়। ইউনেস্কো ওনাকে 2004 সাল মেবি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ঘোষণা করেছেন। তো বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, সেই হিসাবে সে সকল বাঙালির আত্মার আত্মীয়, সকল বাঙালিরই হৃদয়ের স্পন্দন। ত্রিপুরা, আমাদের কলকাতা, আমাদের বর্ধমান, আমাদের আসাম, আমাদের বাঙালির বিশ্বের যত আমি মনে করি 300 দেশেই এখন বাংলা ভাষাভাষী বাস করে। যতদূর চিকচিক করে লাল লাল সবুজ, ততদূর আমার দেশ। তো বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক যাত্রাটা শুরু হয় প্রথম ত্রিপুরাতে। ওনারা প্রথম পরিকল্পনার পরেই আমাদেরকে জানান দেয়। আমরা সাদরে আমন্ত্রণ গ্রহণ করি, আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আমরা তাদেরকে অভিনন্দিত করি, আমরা তাদের এই ভূয়সী কাজের নান্দনিক প্রশংসা করি এবং সম্পৃক্ততায় হাত বাড়িয়ে দিই। আমরা ওনাদের আমন্ত্রণে বাংলাদেশ থেকে 2018 সালের ত্রিপুরাতে অনাড়ম্বরভাবে এই আন্তর্জাতিক স্মারক গ্রন্থের শুভ উদ্বোধনটা প্রথমত ত্রিপুরায় সেই আগরতলাতে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটা হয়। মানে পত্রিকাটা হবে, স্মারক গ্রন্থটা হবে বঙ্গবন্ধুর নামে। এই পরিকল্পনা দুই বাংলার সংমিশ্রণ। ওইখানে আমাদের দেশ থেকে যিনি বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবুর রহমানের নামের সাথে বঙ্গবন্ধুর নাম
নামটি যে প্রবক্তা, বঙ্গবন্ধু নামটি যিনি দিয়েছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মুস্তাক আহমেদ ভাই, উনি এবং বাংলাদেশের সবচেয়ে উচ্চতর পদক, সম্মানের সবচেয়ে সবচেয়ে সম্মানী পদক হচ্ছে 21-এর পদক। 21-এর পদকপ্রাপ্ত কবি অসীম সাহার নেতৃত্বে, মুস্তাক ভাই এবং অসীম সাহার নেতৃত্বে বাংলাদেশ থেকে 21 জন, 21 বা 22 ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন এবং আমি তখন যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্যাঙ্গালোরে চিকিৎসায় থাকাকালীন অবস্থায় অনুষ্ঠানটা হয়েছিল, আমি যেতে পারিনি। আমি তখন ব্যাঙ্গালোরে ছিলাম চিকিৎসাতে। তবে অতি চমৎকার অনুষ্ঠান করেছেন আমার যেই 21-22 জন বাংলাদেশ থেকে আমার অগ্রজ, আমার অনুজ, আমার সহ সমসাময়িক বন্ধুরা গিয়েছিলেন, তাদের সকলের মুখেই আমি ওনাদের অভূতপূর্ব প্রশংসা, ভূয়সী প্রশংসা শুনেছি। আন্তরিকতার এত প্রশংসা শুনেছি যে আমার মনে হয়েছে যে আমি কতটা না বঞ্চিত হয়েছি। তো সেই ক্ষতটা আমাকে আজও বয়ে বেড়ায়। হয়তো ত্রিপুরার অনেক, দেবব্রতদার সাথে আমার প্রথম দেখা কুমিল্লার একটা অনুষ্ঠানে, সেটা আজ থেকে 10-8 বছর আগে হবে। কুমিল্লা না, সরি, ব্রাউনবাড়িয়ার একটা অনুষ্ঠানে দেবব্রতর সাথে আমার প্রথম সাক্ষাৎ, ওইখানে প্রথম পরিচয়। তারপর এটা 10-12 বছর দীর্ঘদিন, তারপরে একে একে আস্তে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, একটা সময় দেবব্রত দা তার স্নেহের ছোট ভাই বা স্নেহে তার সন্তানের মতো আমাকে আদর করেন, এবং আশিস দাও সেম অত্যন্ত বিনয়ের সাথে আমাকে, আমি তাদের স্নেহগুলা, ভালোবাসাগুলা, এই বড় ভালোবাসার ঝুড়িগুলা আমি খুব সাদরে গ্রহণ করতে তৃপ্তি পাই। তাদের আদেশ নির্দেশ, আমি দেবব্রতদাকে বলি যে আপনি তো আদেশ করবেন, আপনার এমন ভাবে বলার কোনো দরকার নাই, আপনি আমাকে আদেশ করবেন, আমি এখনো তরতাজা, আপনি আদেশ করবেন দেখবেন হয়ে যাবে, আমি ম্যাজিক জানি। এরকম দেবব্রতদাকে অনেক সময় উৎসাহ দিতাম। তো পরবর্তীতে ওনারা 50 জন, এর এর মাঝখানে আবার দেবদা এসে আমাদের সাথে মিটিং করে গেছেন, পরে একটা ডেট করে ওনারা 50 জন আসলেন আমাদের এখানে, আমরা সম্মিলিতভাবে তখন আমাদের এই কমিটি করা হলো, যে এই 2 আন্তর্জাতিক স্মারকগ্রন্থ পর্ষদ, প্রকাশনা পর্ষদ যেটা, সেটা আমাদের মোস্তাক ভাই, কবি অসীম, শ্রদ্ধেয় কবি, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের, অনেক অনেক শ্রম, অনেক মেধা, অনেক ঘাট, অনেক চড়াই উতরাই এই সাহিত্য জগতের যার পদচারণায় হয়েছে। কবি আসলাম সানি বিভিন্ন আন্দোলনে বিভিন্নভাবে বাংলার রাজনীতির প্রেক্ষাপটে কবি সাহিত্যিকরাও অনেক সময় মানে বাঁচতে পারেনি, রক্ষা পায়নি সেই আক্রোশের হাত থেকে। কবি আসলাম সানি প্রহত হয়েছে অনেক সময় রাজপথে, কবিতা পাঠ করার সময়ও আমাদের উপরে ককলেট মারা হয়েছে, এরকম দিনও গিয়েছে। সেই রাজাকার বর্বররা যখন বাংলার মসনদে অধিষ্ঠ ছিল, সেই দিনগুলি কথায় মনে পড়ে গেল। যাক, ওইদিকে আমরা না যাই। যেটা বলতেছিলাম, তারপর ওনারা আসার পরে আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠান, আমাদের কমিটি হলো, আমাদের আড্ডা হলো, ওনারা 50 জন আসছে, বৌদি আসছে,
হ্যাঁ, দাদার মেয়ে আসছে, মানে সপরিবার ও আসছে, অনেক লেখক, অনেক গুণী ব্যক্তিরা 50 জন আসছেন। তো সবার সাথে কি সুন্দর পরিবেশে আমরা আড্ডা, আমি আহ, আগরতলা তখন যেতে পারি নাই, মিস করছি, কিন্তু ওনারা যখন আসছে হয়তো আমার অনেকটা ওই না যাওয়ার যেই ক্ষত অনেকটা পূর্ণতা পেয়ে গেল ওনাদেরকে পেয়ে আমি এইখানে। তখন আমি সবার জন্য দৌড়ঝাঁপ করতে পারলাম। এটা এই জন্য আমার ভালো লাগছে যে আমার ভাই ব্রাদার গুলো আসছে আমাদের এখানে। আমরা যদি তাদের, আমরা আমাদের কমিটির প্রতিটা মানুষ, প্রতিটা স্বজন, আমি, আমার আমার অনুজ, আমার অগ্রজ যারা সবাই, সবাই তাদের এক বাক্যেই আমাদেরকে বলেছে, যেমন আমাকে বলছে রমজান, আরেকজনকে বিপ্লব, হ্যাঁ লাখি, কোনোভাবে যেন তাদের, কারণ ও যেই 21 জন গিয়েছে তারা তো জানে ওরা, ওদের আন্তরিকতাটা কিরকম ছিল, বাকি আমরা কিন্তু জানি না। এজন্য আমাদেরকে গাইড দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল। কথা কি শোনো হচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি জল খাও, তুমি একটু জল খাও দাদা ভাই। পরে আমার মনে হচ্ছে তোমার শরীরটা খারাপ করছে, একটু জল খাও। দাদা ভাই আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হয়েছে। আহ মানে অসহ্য যন্ত্রণাও হাসি মুখে সহ্য করে দিতে পারে দাদা ভাই। যারা দাদা ভাইকে চেনেন তারা জানেন। যাই হোক, সেজন্যই আমি বলতে চাইছিলাম যে একটু জল খাও। অসুবিধা হ্যাঁ, হচ্ছে থ্যাংক মনে ইউ। হচ্ছে আমার। অনেক অনেক অনেক, তুই তো বোন, তুই বুঝিস হ্যাঁ, আসলে থ্যাংক ইউ আমাদের। বলছো। না, তোর, তুই তো বোন, তুই বুঝিস, এই জন্য তো তোকে আর অন্য অন্য উপস্থাপক বা অন্য অনুষ্ঠান হইলে এইভাবে বুঝতো না যে আমার চেহারায় বা আমার কোনো কিছুতে ঠিকঠাক আছি কি না, কোন জায়গায় ঘাত প্রতিঘাত, আমি অসুস্থ হচ্ছি কিনা। তুই তো বাসাতেও এরকম, আমি আমি ভিতরে ভিতরে অসুস্থ, কিন্তু কেউ বলতে পারেনি, তুই ঠিকই বলছিস দাদা ভাই, তোমার মনে হয় খারাপ লাগতেছে। আমি আমি কিন্তু, হ্যাঁ মানে এই জন্য তো তোমার বোন আমি। নীরবতা মানে, হ্যাঁ আমি সেটাই বললাম, নীরবতা, আমি নীরব ছিলাম। নীরবতা মানে সম্মতির লক্ষণ। মানে আমি তোকে ডাইরেক্ট বলি নাই সবার সামনে যে না রে আমি অসুস্থ, আহ, অসুস্থ না, সেটা উচ্চ বাক্যে বলছি, বলতে বলতেও পারিনি। তখন আসলে একটু খারাপ লাগতেছে, মাঝে মাঝে একটু খারাপ হয়। আর এখন প্রায় 13 মাস হতে চললো আমি ডাক্তার ডিটাচ, ডাক্তারের সাথে আমার সাথে কোনো কমিউনিকেশন নেই। আমি আমার আজকে 24-25 দিন চললো, ইন্ডিয়ান ওষুধগুলোও শেষ, বাংলাদেশের ওষুধ খাচ্ছি। এটা আমার সাথে, আমি 3 বছর সামথিং ইন্ডিয়ান ওষুধ খেয়ে, এখন বাংলাদেশের ওষুধটা আমার, আমাকে এটা তো অভ্যস্ত হওয়ারও একটা ব্যাপার থাকে শরীরে। হ্যাঁ, মেডিসিন তো ঠিকঠাক মতো সমূহ হয়তো এটা ভালো বুঝবে। একদম। হ্যাঁ, তো আমিও আমার বুঝি। আমি আমার মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হচ্ছে না, অতি দ্রুত দ্রুত আমি ঠিক বুঝতে পারতেছি যে ওষুধ ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে না। হ্যাঁ, যার কারণে আমি, মানে এখন বলতে পারি না যে আমাকে যেতে দিন, বর্ডার খুলে দিন, এই আন্দোলনে নামতেও পারি না। করোনা সবার ক্ষতি করে নিজের লাভ তো কখনো চিন্তাই করিনি। তো ওই জন্যেই নীরবে নিবৃত্তে হয়তো মাঝে মাঝে অনেকের সাথে আমার ভিতরটা যে মানে কাঁদে পড়ে, কিছুটা ডাক্তারের জন্যে, কিছুটা তোদের দেখার জন্যে। মানে আমি তোদের সবাইকে খুব মিস করি, সবাইকে মিস করি, আমরাও ত্রিপুরা খুব মিস করি। করি। আমার, আমি খুব, আমি খুব বাংলাদেশের আমার অনেকের করোনা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক এদিক সেদিক হয়েছে। হ্যাঁ, কিন্তু কেন জানি আমি অমলের, অমল এবং ওর ওয়াইফ, ওরা দুজনেই তোর
চিকিৎসার মানে পেশায় জড়িত। তো মানব সেবাটা ওরা দীর্ঘদিন দিয়ে আসছে। আমি রাতের পর রাত অমলের সাথে, আমি ওর যখন নাইট ডিউটি ছিল, আমি রাতের বান্দা, ঘুম রাতে নেই। অমলের সাথে আমি দীর্ঘ রাত আমি কথা বলছি, ও ডিউটি করতেছে। আমাকে বলছে, বন্ধু আমি একটু রাখছি, পেশেন্ট আসছে, এই দৌড়াচ্ছে, এই এটা সেটা, হ্যাঁ, এই মানে ও এই দৌড়ঝাঁপের মধ্যে কিচ্ছু তখনও হয়নি, দীর্ঘদিন কিচ্ছু হয়নি। হুট করে এই 15 দিন আগে শুনলাম ওর ওয়াইফ করোনা পজিটিভ। এর 5 দিন পরে শুনি অমলও পজিটিভ। আমি কবি অপাংশু আমার খুব কাছের বন্ধু, আমি ওকে, এটা কি বল, এটা আমি তো নিতে পারছি না, আমার শরীর কিন্তু শীতল হয়ে যাচ্ছে। কই তুই কোনো চিন্তা করিস না, ওরা ভালো আছে। আমি 15 দিন আগে ওদের ওইখানে, আমি জানি অপাংশ ওরা এই ওদের ওইখানে গেছিল, এই ত্রিপুরাতে অপাংশরা গিয়া ওদের বাড়িতে বেড়াইছে, ই করছে। আর ওরা খুব কেয়ারফুলি ছিল, কারণ ওরা তো হসপিটালের মানুষ, ওরা তো জানে। অনেক কেয়ারফুল থাকার পরে আসলে বিভিন্ন রোগী ছিল করোনার, কার থেকে চলে আসছে কিভাবে, যাক, ওরা অবশেষে স্বামী স্ত্রী। পরে যখন শুনলাম আমার ভাগ্নিটা ও আক্রান্ত, মানে পজিটিভ, আমার তো আরো খারাপ লাগলো। হ্যাঁ, বাচ্চা মানুষ। এইবার ওর এক ঈশ্বর আছেন, ওরা তিনজনই এখন আউট অফ ডেঞ্জার। মানে 14 দিন 15 দিন সবারই ক্রস, ওরা এখন দিব্যি আমার সাথে খুব হাসি খুশি। আজকেও আমাকে মনে হয় অনুষ্ঠানে অমল আসতে পারে, আমাকে বলছে আসবে। হ্যাঁ, তো আচ্ছা, আমি ওদের এই প্রসঙ্গে আমি একটু, যারা এসেছে অনেকক্ষণ ধরে আছেন, আমি তাদের নামগুলো একটু উল্লেখ করে দিই। হ্যাঁ, আহ উম, কেদার কাকু, কেদারনাথ অধিকারী বলেছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। টুনটুনি পাখি দি, মানে আমাদের আসিয়া দি, সুন্দর তথ্য সমৃদ্ধ আলোচনা হচ্ছে বলেছে। এসে সুস্মিতা মুখোপাধ্যায় বলছে, দাদা নীরবে শুনছি, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। ইন্দ্রজিৎ রায় দেখছেন, গঙ্গাপ্রসাদ চক্রবর্তী দেখছেন, আরো কিছুজন ছিলেন, জয়িতা দে, উত্তম কুমার দত্ত, এরকম বহুজন আছেন যারা দেখছেন, ভালো লাগছে বলছেন। আহ আমি উল্লেখ করতে পারিনি আলোচনার মধ্যে, ব্যাঘাত দিইনি, এবার মনে হলো বলা উচিত। এনারা আছেন এত রাত্রেও আমাদের সঙ্গে, আমার অশেষ ধন্যবাদ। আমি আমি সবার কাছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমার মতো এই অদমের পেঁচাল, বিরক্তকর একটা জব, মানে প্যারপ্যারানি সহ্য করতেছেন, এজন্যে আমি প্রণাম। আর সুমিতা বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, হ্যাঁ, তো মুখোপাধ্যায়, তুই ওকে চিনিস? চিনি। ওর হ্যাঁ, তুই ওকে চিনিস, জানিস। আমি ওর সবগুলা লিঙ্ক তোকে দেই। আমার বিদ্রোহী ও কবিতাটা আবৃত্তি করছে। আচ্ছা আচ্ছা, আমি এই চিনি। সুমিতা, আমি ওর জন্যে আমি ওর জন্যে কাতর, ওর জন্যে প্রে করি সবাই। ও ও একটু সিক, আসলে সিক না, মানুষ মানুষ ভালো মানুষদেরকে, তোর যেই অবস্থা, সেম সেম সুমিতার অবস্থা। আমি সুমিতাকে বলি যে আমার বোন হ্যামটা এইরকম বিভিন্ন ভাবে মানে বিভিন্ন জায়গায় ও আহত হয়েছে, ক্ষত হয়েছে, এখনো হচ্ছে, এখনো ওকে করছে। আমি কিন্তু ও কিন্তু, আমি ওর একটাই বলছি, প্রতিভা যখন তোর পরিস্ফুটিত হবে, তখন তোর পিছনেই তুই তখনই বুঝবি যে তোর প্রতিভার তেজ আছে, তেজে ওরা হিংসা করছে। এই হিংসায় তুই মন খারাপ করে নিজেকে ঘুটিয়ে নিবি না, ছাড়িয়ে দে, ছড়িয়ে দে, আলোয় আলোয় একদমই তাই, আলোকিত করে দে। হ্যাঁ, তাই জন্য সুমিতাও তো সেম সাহস পাই একই অবস্থা। তোমাদের জন্যই।
সুমিতা সেন একই অবস্থা, ওকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ক্রপস করা হচ্ছে, বিভিন্ন কলা কৌশলী, এই যে তুই যেগুলা ফেস করে আসছিস, সুমিতাও এই ধরনের ও খুব হ্যাঁ সফট, ও ও নিতে পারে না। এই গতকালকে রাত্রেও নাকি কে কি বলছে, সে লেখালেখি, দাদা ভাই আমি আর কিছু করবো না, হ্যাঁ আমি আর লিখবো না, অমুক তমুক আর আমি হ্যাঁ। শুধু তো সুস্মিতা নিয়ে একটা কথা বলবো দাদা ভাই, যে তুমি বললে, আমি বন্ধু আমি অনেক কষ্ট পেয়েছি, এখন আর পাই না। এখন জানি ভালোবাসার লোক অনেক, আমাকে অনেক লোক আমাকে ভালোবাসে, দু একজন হিংসা হ্যাঁ, করছে, করুক না, তাতে সুমিতাকে উৎসাহ বলে পাও। যে তোমাকে খারাপ কথা বলছে তো তার মানে হিংসা করছে, করুক হিংসা না। করছে, করুক না। তুমি তাদেরকে, তুমি তাদের হিংসুকের উপর কাজ করুণা করো। হিংসা করা, হ্যাঁ, তুমি তাদের উপর করুণা হিংসুকের করো, কাজ, হ্যাঁ হিংসুকের কাজ হিংসা করা। এই জন্য তুমি তাদের আমি করুণা করো, যে বেচারা এই কিছু ফাঁকে করতে পারছে না। আহ, যেহেতু তোদের মন সুমিতা মনটা ভালো না, ওর জন্য একটা কবিতা বলো। হ্যাঁ, হ্যাঁ ওর জন্য, সবার জন্য ও, ওকে ওকে ওর ভালো লাগার জন্য, যাতে ও গতকালকে ক্ষত হয়েছে, ক্ষতটা মুছে যাক, এই জন্য একটা সুমিতার অনারে কবিতা পড়ছি। কবিতার শিরোনাম শিশিরের বুকে সূর্যোদয়। বিশ্বাস জমে গড়ে উঠেছে বরফের পর্বত, সমস্যা নেই তাতে, শুনেছি বরফেও আগুন জ্বলে, দেখেছি মেঘের বসতি সরিয়ে শিশিরের বুকে সূর্যোদয়। আরেকবার পড়ি। বিশ্বাস জমে গড়ে উঠেছে বরফের পর্বত, সমস্যা নেই তাতে, শুনেছি বরফেও আগুন জ্বলে, দেখেছি মেঘের বসতি সরিয়ে শিশিরের বুকে সূর্যোদয়। প্রাণের পিলসুত জেলে খুঁজেছি ভালোবাসার উৎস, বহমান প্রেমের ঠিকানা, প্রেমের উত্তরীয়তে বাঁধতে চেয়েছি বসত বাটির আহ্লাদ। অবিশ্বাসের বেদ করেছি দেওয়াল, বিশ্বাসের স্বর্গ চাপে, প্রাণের নিঃশ্বাস হৃদয়কে করেছি প্রেমের ফুল কানন। জীবনের অন্তিম ক্ষণেও শোনাব না হৃদয়ের উচ্চারিত বিচ্ছেদের বিহাগ। বাহ, কি সুন্দর। আশিয়াদি লিখেছে, টুনটুনি পাখিদি লিখেছে, আমরা হেমকে খুব ভালোবাসি, আমি জানি তো তোমরা আমাকে ভালোবাসে বলেই তো দিদি ভাই আমার এত আছি। শক্তি। টুনটুনি পাখির নাম, ওর দিদির ছদ্ম নাম, ভীষণ ভালো লেখে গায়, মানুষ হিসেবেও খুব ভালো। আর এসে সুমিতা মুখোপাধ্যায় লিখেছে, হেমা দিদি ভাই তোমাকে অনেক শ্রদ্ধা, দিদি ভাই তোমাকেও আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা, এগিয়ে চলো, আমরা দুজনে, আমরা সবাই মিলে এগিয়ে চলি। একদম, জয়। হ্যাঁ, যারা পুড়ছে পুড়ুক, পড়ছে আগুন পুরুষ। জ্বালাও, আগুন জ্বালাও। আমরা আমরা রোদের সাকু, আমরা রোদের সাকু, ওরা পুরুষ, আমরা তো আলো জ্বালবই, আলোর জ্বালাতেই রোদের সাকু হয়েছি। এক মুঠো একদম। রোদ আমাদের হাতে নিয়ে আমরা সাকু তৈরি করেছি, এপার ওপার আমাদের আলোকিত হবে, আবার সত্যের সত্যি জয় হবে। সত্যের জয় হয়, অযথা ভয় পেয়ে লাভ নেই। ক্ষণিকের ক্ষণিকের নিন্দুকের নিন্দা জন্ম জন্মান্তর থেকে, হ্যাঁ, আদি পুরুষ আদম থেকে শুরু। আর সত্যি কথা বলতে যখন সেটা পায় না, না তখনই টেনে নামিয়ে আনতে চায় যাকে টেনে হিংসা নামিয়ে করছে। আনতে।
আমরা কেন ফালতু সময় নষ্ট করব আমরা তাদেরকে নিয়ে? আমি তো আজকে করুণা করি। মৌসুমী দি এসছেন, হ্যাঁ, মৌসুমী মুখার্জি দিদি ভাই, আমার খুব প্রিয় দিদি ভাই। দিদি ভাই অল্প রাত। নমস্কার। হুম, অসুমিদি নমস্কার। গত খুব ভালো অনুষ্ঠানেও আমি মানুষ। আপনাকে হুম, পেয়েছিলাম, আমি মনে রেখেছি আপনাকে। কখনো আচ্ছা। যদি আমাদের দেখা হয়, আশা রাখি, বাঁচতে চাই, বাঁচার একটা ইচ্ছে পোষণ করি। বাচ্চা অনেক মুখে কাজ হবেই দাদা বাকি, ভাই, একদম। অনেক কাজ বাকি, সেজন্যে বাঁচার একটা আকুতি। মৌসুমীদি ভালো থাকেন, যত্নে থাকেন, আনন্দে থাকেন। আমরা আমাদের আর একটি কবিতা শুনবো। বাঙালি, আর একটু একটু জাতির জনকের কথা বলে নিই। একদম একদম বলো, তারপর কবিতা শুনবো। আমরা এমন একটা রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, আমি যখন জন্মেছি ঠিক তখন, আমি যখন আমার মায়ের কোলে এসেছি তখন আমি পিতাকে হারিয়েছি। ওই ওই সময়ে আমি আমার পিতাকে হারিয়েছি। ঠিক কতটা ক্ষত নিয়ে আমার বেড়ে ওঠা, কতটা যত্নে, অবহেলায়, যত্নের ঘাটতি, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা, গ্লানি এই দেশটাতে ইন্ডিপেন্ডেন্ট নামে একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল। তৎকালীন সময়ে বঙ্গবন্ধুকে হত্যার পরে জাতীয় সংসদে ইন্ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের, বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, এই আইন পাশ করেছে। কত বড় নির্লজ্জ, কত বড় বর্বর জাতি আমরা! একটা সপরিবারের জাতিকে, শেখ রাসেল 7 বৎসরের একটা শিশু, সেই শিশুটাকে ওরা অকাতরে কেঁদেছে, আমাকে মেরো না। একটা শিশু, শেখ রাসেল রাজপুত্র, তার ওই শৈশবের, তার শৈশবের যেই চেহারা, ওই চেহারাটা দেখলে কে পারে খুন করতে? আমি পৃথিবীতে মানুষ তারা, সেইখানটিতে রাসেলকেও তারা ছাড় দেয়নি, রাসেলকেও তারা গুলিবিদ্ধ করেছে, ক্ষত বিক্ষত করে রাসেলকে মেরেছে। আমি জাতির জনকের কি অপরাধ ছিল বাঙালি জাতির আজকের এই স্বাধীন সার্বভৌমত্ব, আজকে স্বাধীনতার বুক ফুলায়া হাঁটতে পারি, স্বাধীন জাতি হিসাবে বিশ্ব দরবারে আজ আমাদের পতাকা পথ পথ করে উঠছে। জাতিসংঘে যখন আমার লাল সবুজের পতাকা উড়ে, আমি তখন জাতির জনক বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যখন সার্কের 7টি দেশ, নেপাল, ভারত, ভুটান সহ 7টি দেশে যখন 7 রঙের পতাকার সাথে আমার লাল সবুজের পতাকাটি উড়ে, তখন আমি জাতির জনকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি যখন বর্ডার ক্রস করি, দেশের ওপারে চলে যাই, তখন আমি বাংলাদেশ হয়ে যাই। আমার মনে হয় আমি আর রমজান বিন মুজাম্মেল নই, আমি রমজান বিন মুজাম্মেল বাংলাদেশের বর্ডার ওই পর্যন্ত ছিলাম। এপারে যখন চলে এসেছি তখন আমি বাংলাদেশে প্রতিনিধি হয়ে গেছি, আমি বাংলাদেশ হয়ে গেছি, আমি বঙ্গবন্ধুর উত্তরসূরি হয়ে গেছি, আমি বঙ্গবন্ধুর আদর্শের মান রক্ষার দায়িত্ববোধ আমার কাঁধে বহন করে নিয়েছি। এটা ভেবে আমি কলকাতা যাই, যে নেপাল যাই, যেখানে যাই, যখন যাই, তখন আমি নিজেকেই আমার সর্বাঙ্গটাই বাংলাদেশ হয়ে যায়। কারণ আমি যখন
ভালো কিছু করব তখন এটা আমার বাংলাদেশের ভালো হবে। আমি যখন মন্দ কিছু করব তখন সেটা আমার বাংলাদেশের গায়ে ছিটবে। রমজান বলবে না, বলবে বাংলাদেশে ও বাঙালি ও বাংলাদেশ, এটা বলবে। আমি এটা সবসময় চিন্তা করে চলি। এজন্য জাতির পিতার কাছে আমি সবসময় নত নম্র স্বীকার করি। আজ জাতির জনকের দুটি কন্যা সেই সময়ে বিদেশে পড়াশোনার থাকাকালীন সময়ে কারণে তারা প্রাণে বেঁচে যায়। দীর্ঘ এক দিন পরে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাঙালির বঙ্গ কন্যা, সকল বাঙালির প্রাণের প্রিয় বলা যায়। একমাত্র শেখ হাসিনা তার অন্য মন্ত্রী পরিষদের সবাই তো সব সময় ভালো থাকবে তা তো ঠিক হয় না, হাতের পাঁচটা আঙ্গুল তো সমান নয়। কিন্তু বাংলাদেশের সর্বদলীয় নির্দলীয় নিরপেক্ষভাবে শেখ হাসিনাকে সবাই ভালোবাসে, এটা তার অর্জন। জাতির জনকের কন্যা, ওনার কিছুর চাওয়া নেই। ওনার আসলে কি, ওনার তো কিছুই নেই। ওনার নাই বাবা, নাই মা, নাই বোন, নাই ভাই, নাই কেউ, নাই 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 কিচ্ছু নাই। ওনার শুধু আছে পিতার স্বপ্ন, সোনার বাংলা গড়া। এই স্বপ্নটাই শুধু তার পুঁজি, এবং এইটাকেই উনি ইস্টাবলিশ করার জন্য মানে মরণপণ চেষ্টা করে যাচ্ছে। ইতিপূর্বে বাংলাদেশ এই করোনা কালে বাংলাদেশের রেভিডেন্স অনেকটা ভালো, যেটা অকল্পনীয়। আমি স্যালুট করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি তার বিচক্ষণতার এর মধ্যে ফোন করছে আবার একজনে। আরে এটা কোনটা? হ্যাঁ, ওনার বিচক্ষণতা, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার এগুলা মানে আমি ওনাকে খুব কাছ থেকে, এর আগে আমি একবার বলেছিলাম, আমার ওনার খুব কাছাকাছি যাওয়ার সৌভাগ্য হয়েছে, ওনার স্নেহ পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আসলে কপালটা আমার ভালো, কারণ আমি আমার বাবার চোখে পিতাকে দেখেছি। তো আমার মনে হয় আমি ছাড়া এরকম বাবার চোখে মানে আমার 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 জন্মদাতা বাবা, আমার জন্মদাতার বাবার কাছে আমি প্রথম বঙ্গবন্ধুকে চিনি। আমার জন্মদাতা বাবা আমাকে বঙ্গবন্ধুর গল্প শোনায়। বঙ্গবন্ধু কে, বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধু কি হয়েছে, বঙ্গবন্ধু কারণে কি হয়েছে, বঙ্গবন্ধু কোত্থেকে উঠে আসছে, টঙ্গিপাড়া রাখাল রাজা। হ্যাঁ, এগুলা আমার বাপের বলা। রাখাল রাজা এই শব্দটা এখন আমার আমার মনে হয় এই আমার আমার মনে কানে বাজছে। আমার আব্বা আমাকে বলছে, হ্যাঁ, টঙ্গিপাড়ার রাখাল রাজা অষ্টম শ্রেণীতে থাকাকালীন, হ্যাঁ, স্কুলে সে মাওলানা ভাসানী তৎকালীন, হ্যাঁ, লিডার ছিল। উনি ওই স্কুলে গেছে, ওনার স্কুলে এটা নাই সেটা নাই, ওনাকে জড়ায় ধরছে, আমাদের এটা দিয়ে যেতে হবে। তখন সে 7-এ না 6-এ পড়ে। হ্যাঁ, এইরকম ভাবে সে সেই মাটি থেকে উঠে আসা জাতি আজকে এই বঙ্গবন্ধু, গ্রেট ন্যাশনাল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই বঙ্গবন্ধুর আমার পিতার চোখে জাতি মানে আমার বাবার চোখে পিতাকে দেখা আমার একটা বই আমি লিখতেছি, বাবাকে দেখা। মানে
আমার বাবাও নাই, আমার বাবাও নাই, জাতির পিতাও নেই। ওই লোকটা আবারও ফোন করতেছে, এই লোকটারে কেটে দিচ্ছি, ওই লোকটা কি বসতেছে না কিছু? ডিএনডি হ্যাঁ, মোডটা পিতাও নেই। ডিএনডি তো মোডটা ডিএনডি মোডটা অন করে দাও। ডিএনডি মোডটা অন করে দাও। এটা কোথায় পাওয়া যাবে? যেখানে অনলাইন হয় ওখানে ডিএনডি লেখা আছে, দেখো। আর নয়তো চলুক, কেটে দেবে আচ্ছা ফোন, আচ্ছা আচ্ছা। না পারো। হুম হুম। এই ফাঁকে বলে রাখি, মৌসুমীদি লিখেছে যে একদিন, আশা করি একদিন নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে। আর যখন তুমি শেখ রাসেলের কথা বলছিলে, তখন আমার সাথে সাথে সবাই শিউরে উঠেছে। তো মৌসুমীদি সেটাই লিখেছে যে শিউরে উঠলাম। সত্যি কি করে মারে, ভাবা যায় না। ওরা যে কি করে শিশু পারে, খুন, একদম। এই 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 জন্যে মনটা একটু যেহেতু খারাপই হয়েছে। তো একটা কবিতা পড়ি, একটু আগে হ্যাঁ, বলছিলি একটা কবিতা পড়ার জন্য। আমার একদম। কবিতাটা, আমার এখান থেকে তুই আসলে আমি নিয়ে যাব এই কবিতার জায়গাটাতে, তোকে আমি নিয়ে যাব, সুমিতা আসলে নিয়ে যাব, মৌসুমী দিয়ে আসলেও নিয়ে যাব, আমি বলে দিলাম। হ্যাঁ, তুই আসবি, আমি তোকে এই এই জায়গাটাতে নিয়ে যাব। কবিতাটা হুম। নাম, শিরোনাম হচ্ছে বদ্ধভূমির কল্পচিত্র। আচ্ছা। বদ্ধভূমি বুঝছিস? তোদের বদ্ধভূমি আছে? আছে কি, আমাদের বাড়ির আমার, কাছে শুলি, একটি আছে রাজবাড়ির কাছে, যেটা এখন আচ্ছা আচ্ছা। শুলিপুকুর বলা হয়। ওইটা আগে বধ্যভূমি ছিল, ও, শুনেছি মানে। তো ওই সেটা আমার আমাদের মায়ের এই মুখে শুনেছি। এটাও আমার বাড়ির আমার বাড়ির মানে একটা একটা নদী পার হতে হয়। হ্যাঁ, ধলেশ্বরী আচ্ছা। নদীটা পার হতে হয়, যেটা ঢাকা, ঢাকা আর আমার নারায়ণগঞ্জের যোগসূত্র। আমার আমার তোকে মনে হয় আরেকটা জিনিস আমি বলেছি, আমার কপাল আরো দেখ কত ভালো। আমার যে গ্রাম, হুম আমার যে গ্রাম, সেই গ্রামটি তিনটা নদীর মোহনায় হুম অবস্থিত। হুম। তোকে বলেছিলাম তিনটা নদীর সংমিশ্রণ, তিনটা নদীর মিলন যেখানে, সেইটা সেই জায়গাটাতে আমার গ্রাম, মানে আমার জন্ম, মানে আমি যেই মাটিতে পড়েছি, আমার গ্রামের বাড়িটা। তো ওইটাও তোকে নিয়ে যাবো বলেছিলাম, মনে আছে? ওইখানেও নিয়ে যাব, কারণ এটা আমার বিশাল, এটা আমার, আমি আমি খুব আহ, নদীর, একটা নদীর মাথায় পাওয়া যায় না, একটা নদীর মাথায় পাওয়া যায় না যেখানে, আর তিনটা নদীর মোহনায় আমি বসত করি। এটা ভাবার খুব সুন্দর। হ্যাঁ, যাক। দারুণ জায়গা, দেখার খুব ইচ্ছা আছে, ভীষণ ইচ্ছা আছে। তিনটা নদীর তিন রকম জল, তিন কালারের জল এক জায়গায় বাহ, মিশছে। তুই দেখলে অভিভূত হবি, অভিভূত। কি দেখলাম এটা! আমি প্রায় ছুটে যাই। ভীষণ দেখার আমার ইচ্ছা আছে, আমি ভীষণ দেখার আমার ইচ্ছা আছে। জন্ম থেকে জ্বলছি, মানে আমি জন্ম থেকে দেখছি, তা আমার তৃষ্ণাই মিটে না। এই কি মানে অদ্ভুত এক জিনিস এটা। আমার গড গিফট, ঈশ্বর তোমাকে থ্যাঙ্কস। বধ্যভূমির কল্পচিত্র। প্রতিদিন ভোরে, প্রতিদিন ভোরে পাখি আমার ঘরে এসে গান শুনিয়ে যায়। আমি তাই না ঘুমিয়ে গান অথবা পাখির অপেক্ষায় জেগে থাকি। রাত আর ভোরের মাঝের সময়টুকুতে স্পষ্টই দেখতে পাই নাম পরিচয়হীন বধ্যভূমির পাশে রহস্যময় এক ফেরিঘাট, যেখানে ধুধু সাদা হাড়ের মতো বালিয়াড়িতে চাঁদের আলো ঠিকরে পড়ছে। আমি যেন বালিয়াড়িতে একলা হাঁটছি, আমার পাশে সাপের খোলস, বালির উপর জোয়ারের দাগ, আর একটু সামনেই দেখতে পাই অনন্ত নিঃশব্দ জলরাশি, কালচে লাল রঙের জল।
যে জলে ডুবে আছে অসংখ্য নর নারীর হাড়গোড়, জলের উপর অনন্তকাল ধরে ঝুলে আছে মহাকাশ, তার উপর নিঃশব্দে ভাসতে ভাসতে এগিয়ে আসে ফেরিঘাট, পেছনে ছোট ছোট অসংখ্য ডিঙ্গা, একে একে সব স্বজন অস্বজনরা সেই ফেরিঘাটের পেছনে ভাসতে থাকে। আমি তখন কান পেতে শুনতে চাই, কিন্তু পারি না। এখানে আর সেই পাখি নেই, গান নেই, কোনো সুরও নেই। ওই দাদা, ৭১-এ অসংখ্য মানুষ ওইখানে এক কাতার করে ওরা ব্রাশ ফায়ার করে মারছিল। আজ আমরা আরেকটা বিপদ সংকুল্য সময় মধ্যে নিমজ্জিত। চারিদিকে ভারত বাংলাদেশের একই অবস্থা, একই রূপ। সেটা একদম গোটা বিশ্বে আরেকটা গোটা আরেকটা বিশ্বে মহামারীর একই চেয়ে। রূপ। করোনার তো ভ্যাকসিন আছে, কিন্তু দর্শনের ভ্যাকসিনটা কোথায়? এটা এখন করোনার চেয়ে বেশি জরুরি হয়ে গেছে। আমি সংশ্লিষ্ট সবাইকে সোনাঝুরির মাধ্যমে আহ্বান করব, ধর্ষণটার ভ্যাকসিনটা তড়িৎ আবিষ্কার করুন। আমরা নেমেছি, অপরিহার্য যেহেতু নারীর সম্মান, কেমনও তবে দর্শনে যান। কি দরকার অন্যের মাংসে কামড়া কামড়ি? স্ত্রী তখন থাকে না মনের মতো নারী। আসুন সবাই শপথ করি, ধর্ষণ মুক্ত বিশ্ব গড়ি। শহরে কিংবা গ্রামে সমস্বরে ডাকি, আসুন ভাই, আসুন বোন, গড়ে তুলি পুরাতন পাতা দর্শন বিরোধী আন্দোলন। এই ডাকটা আমার অনেক দিন আগের, আবার নতুন করে সেই ডাক দিতে আমাকে বাধ্য করে পৈশাচিস ওরা। আমি কোনো কাতারেই ফালাতে পারি না, না জানোয়ার মানুষ। মানুষকে মানুষ তো অতি বিরল, মানুষগুলো এখন অতি বিরল। মিছেই শুধু মানুষ খোঁজা। ভালো বলেছো। আসলে ওদের বলতে পারি, ওরা পশু বললেও ওদের পশুকে অপমান করা হয়। আমি 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 ওদেরকে আসলে কোনো কিছুর মানে কোনো ওদের চেয়ে সবকিছু ভালো। আমি আমার আমার মানে এই মাথাটাতে আর মানে খেলে না, কোনো কিছু খেলে না একদম ওদের কোনো জায়গাতে দাঁড়া করানোর, যে এদের আসলে কোনো ঠাঁই নাই, এদের কোনো স্থান নেই, এদের অস্থানে পাঠানোটাই উত্তম। কারণ আমি অনেক ভেবে দেখছি, ওদেরকে মানুষ করা যায় না। শুধু ওরা একটা কথাই বলার যে একটি মেয়ে যখন জন্মালো, তার মুখের উপর প্রলেপটাকে ফর্সা না করে তার ভেতরটাকে, তার শক্তিটাকে জাগ্রত করা হোক। তাকে গান বাজনার সাথে সাথে ক্যারাটে শেখানো হোক, এবং তাকে সম্পূর্ণরূপে একদম শক্তি, একদম তার শক্তি জাগরিত করা হোক। তাকে সে একজন মানুষ, তাকে উপর চাপ সৃষ্টি না করা হোক। আমাদেরই তো না, এইগুলো কর্তব্যের মধ্যে এগুলা পড়ে। এগুলা এগুলা অলরেডি শুরু হয়েছে।
তোর তোর সময়ও তুই দুই একবার কোথাও না কোথাও মার্শাল আর্ট টার্শাল আর্টের এদিক সেদিক ডোম মেরেছিস। হ্যাঁ, ডোম মেরেছিস। হ্যাঁ, হয়তো করা হয়নি কিন্তু ডো মেরেছিস। তো তোর তোর তুই ডো মেরেছিস, আরেকজনে করছে, তোর সাথে থেকেই করছে, আমার কিন্তু সাথে সেটা থেকে অনেক সবাই মেয়ে। করুক, হ্যাঁ, এখনো এটা শুনতে পাই মানে এখন স্টিল এখন নাও সকলের প্রয়োজন, এখন অপরিহার্য হয়ে গেছে। এটা এখন এখন জরুরি হয়ে অপরিহার্য। গেছে। হ্যাঁ, এটা এখন জরুরি হয়ে গেছে যে নিজেকে সেভ করার একটা আমার তো মনে শক্ত হয় অবকাঠামো। এটা এটা আমার তো জরুরি মনে হয় যে যে সবাইকে না একটা বয়সে পরে, যখনই তারা অ্যাডোলেসেন্সে ঢুকছে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে বলছি, নারী একটা নারী কাউন্সিলিং করানো, একটা কাউন্সিলিং নারী করানো। সব ক্ষেত্রেই, যেহেতু নারীর অবস্থান, সব ক্ষেত্রেই নারীর অবস্থান, নারী সব জায়গাতেই আছে, কোথাও নেই, কোথায় নেই। নারী মন্দিরে, মসজিদে, গির্জায়, পাইলট, হ্যাঁ, তারপরে অফিস আদালত, গৃহিণী, হ্যাঁ, মা, মমতাময়ী, হ্যাঁ, তারপরে কি বলে দুর্গা, হ্যাঁ, দুর্গা, তারপরে অসুর নিধনী, হ্যাঁ, সমস্ত রূপেই নারীর মধ্যে আছে। পুরুষ তুই কি চিনিস নারী কি? নারী কি এটাই তো ওরা জানে না। নারীর সম্মান অপরিহার্য, পুরুষের সম্মান অপরিহার্য নয়। আজকে তোর স্ত্রী, কালকে মা, সে তোর সন্তানের মা। আজকে যে তোর স্ত্রী, কালকে সে তোর সন্তানের মা, তার মানে সে তোর কাণ্ডারি। তোর কত বড় টার্ন অফ পয়েন্টটা ওনার মাধ্যমে ইস্টাবলিশ হচ্ছে। শ্রদ্ধাটা মানুষের কেন জাগে না আমি জানি না। মানুষ না, কিসের মানুষ? শিক্ষার অভাব, কিছুর মানে অভাব না, সঠিক শিক্ষার অভাব। সঠিক শিক্ষার অভাব। হ্যাঁ, প্রতিবিদ্যা পরস্তদন, নহে বিদ্যা নহে দন। যদি কেউ বলে পড়াশোনা করে নাই, মাস্টার ডিগ্রি, পিএইচডি, অমুক তমুক ডক্টরেট হয় নাই, আমি তাতে দ্বিমত পোষণ করি। কারণ আমার কাছে প্রতিবিদ্যার কোনো মূল্য নাই যদি তুমি না মানুষ হতে পারো। মানুষ হতে কোনো বই পুস্তক লাগে না। মানুষ হতে আমি দিয়েছে, সেই শিক্ষায় শিক্ষিত আমি আজও পর্যন্ত, এবং মৃত্যুর পূর্ব সেকেন্ড পর্যন্ত আমি আমার এই আদর্শটাকে লালন করেই মরব। এই প্রত্যয়টা শক্তভাবে নিলে ভিতরটা যে কত শক্তি পাওয়া যায়, কত ভালো লাগে। আরে তোরা একবার নিয়েই দেখ না। আমি তো সত্যিকার অর্থে আমি আমি খুব খুব অর্থবিত্তে নেই, কখনো অর্থবিত্তের মোহ আমার মধ্যে নেই, কিন্তু আমি, আমার কাছে মনে হয় আমি সর্বসুখী। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মনে হয় আমি। কারণ আমার সহধর্মিণী আমার প্রতি যে প্রেম, যে মমত্ববোধ, যে শ্রদ্ধা, যে ভালোবাসা, আমি মাঝে মাঝে একা একাও ভাবি এরপরও আমার প্রতি এতটা, অবাক হই, ভালো লাগে। ওই হয়তো কোনো ভালো কিছু আছে আমার মধ্যে, এজন্যই হয়তো এটা। তুমি খুব ভালো মানুষ দাদা ভাই। আর হইতে পারে বৌদি, এইটা। একদম বৌদিও খুব ভালো মানুষ। আমি ভালো, আমি আগাগোড়াই মানে কি বলে রে ভাই, যে মানুষ হবার ছাত্র আমি, শিক্ষানবিশ মানুষ হওয়ার। আমি এই দুনিয়াতে, পৃথিবীটা হচ্ছে মানুষ গড়ার পাঠশালা। এটা, এই ভূমণ্ডলটা হচ্ছে একটা পাঠশালা। সেটা কিসের? মানুষ গড়ার পাঠশালা। আমরা এখানে আইসা মানে লন্ডভন্ড লন্ডভন্ড মানে খিচুড়ি আর ডাইল খিচুড়ি মিলায় ফেলতেছি। আমাদের মূল জিনিসটাকে রেখে আমরা ছুটছি লোভে, মোহে,
আমাদেরকে আজ বিনষ্ট করে ফেলছে। আমাদের এত লোভ মানুষের, কি সত্যি হবে, কোথায় যাবে, কি নিয়ে যাবে? এই করোনাতে লাখ লাখ মানুষ চলে গেছে। তুমি আমি এখনো যে জীবিত আছি, কালকে যে চলে যাব না, তার কি সিউরিটি তোমার আমার মধ্যে 100% দিতে তবুও পারি কেউ? হিংসা, তবুও হিংসা, তবুও তবুও হিংসা। রেষারেষি, এই তবুও করোনা ধর্ষণ। কালেও তবুও দর্শন। কত বড় বর্বর এই অসময়ে ধর্ষণ! পৃথিবীর সবচেয়ে জঘন্যতম জঘন্যতম কাজটি হচ্ছে ধর্ষণ। এর চেয়ে নিম্নমানের আর কোনো অপরাধ হতে পারে না। আমি বলবো একদম একজন খুনি, একদম। একজন খুনিও ধর্ষকের সম অপরাধী নয়। ধর্ষক তার চেয়ে অধিক বেশি অপরাধী। হয়তো জানি না, এটা আমার একদম, আমি একান্ত ব্যক্তিগত মন থেকে বলছি, লয়ের কোনো কিছুতে কেউ যদি নিয়ে যান তাহলে সেটা মিলবে না, কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন, একজন খুনির চেয়েও জঘন্যতম অপরাধী একটা ধর্ষক। এই এর কোনো বিকল্প নাই। এত নিচে আর কোনো স্থান নেই, এর চেয়ে নিচু আর কোনো অপরাধ নেই, এর চেয়ে হীনতা, এর চেয়ে দীনতা এই পৃথিবীতে নেই। আমরা মূল টপিক থেকে রাগে চলে যাচ্ছি। তবে আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এত রাত্রে যে মানুষগুলো আমাদের সঙ্গে আছে, আমাদেরকে হ্যাঁ, উৎসাহ দিচ্ছে। হ্যাঁ, এসে সুমিতা মুখোপাধ্যায়, মৌসুমী দি, এরা সবাই এখন আছে আমাদের সাথে, আরো অনেকজন আছে। তো সবাই আমাদের উৎসাহ দিচ্ছে এত রাত্রেও। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ। এবার দাদাদের কাছে গুরুগম্ভীর আলোচনা শুনলাম, এবার কবিতা শুনবো। আমি একটু নতুন কিছু করি, হাইকু শোনাই কয়টা। একদম। হ্যাঁ হ্যাঁ। মৌসুমী আমি দি, অবশ্য সুমিতা। আমি অবশ্য শুনছি, আমি অবশ্য শুনেছি হ্যাঁ, হাইকু তোমার অনেকগুলো। তুমি শুনছো। আবার শুনবো, আবার শুনবো। বাসন্তী সুখ দেখায় বারে, অদেখা ভারী অসুখ। বাহ বাসন্তী সুখ দেখায় বারে, অদেখা অদেখা ভারী অসুখ। বাহ। আমার ভোর, আমার ভোর, আমি কিন্তু শুদ্ধ উচ্চারণ করতে পারি না। আমার ওয়াইফ কিন্তু আমাকে সব সময় লাইফে আসা বা কোথাও কথা বলতে গেলে বকাবকি করে নেয়, হ্যাম জানে আমি শুদ্ধ উচ্চারণ করতে পারি না, আমি লিখি। আমি ভাই লেখক মানুষ, বলতে পারি না, বলার মানুষ না। আমাকে একটু বুঝে নিবেন। ভোর মানে সকাল। আমি আছি, আমার ভোর, বোঝানোর আমার জন্য আমি ভোর, আছি। শীতার্ত রাত হবে তখন তোর। আমার ভোর, শীতার্ত রাত হবে তখন তোর। পাখির ডাক নিত্য ভাঙায় ঘুম, পাখির ডাক নিত্য ভাঙায় ঘুম, অটুট থাক। বাহ। পাখির ডাক নিত্য ভাঙায় ঘুম, অটুট থাক। কাক কোকিল বসন্তে বোঝা যায়, ডাকে অমিল। কাক কোকিল বসন্তে বোঝা যায়, ডাকে অমিল। আমি বর্ষা লিখেছিলাম, এটা হেমা বলছে ভাইয়া বসন্তে কোকিল ডাকে। হেমার কাছে কৃতজ্ঞ। ইস, দাদা ভাই। তুমি যদি চাও, তুমি যদি চাও ময়ূর পঙ্খী, তুমি যদি চাও ময়ূর পঙ্খীর মতো নাও, ভালোবাসা দাও। এটা স্বরবৃত্তে।
তুমি যদি চাও ময়ূর পঙ্খীর মতো নাও, ভালোবাসা দাও। আমরা অনেকের জায়গায় রাখছি, আমি গত রাত, আজকেও রাত প্রায় আমাদের এখানে 11:15 ছুঁই ছুঁই, যাদেরকে জায়গায় রাখছি এই বাচাল বকবকানি জ্বালাতন সহ্য করছে, তাদের কাছে আমি মন থেকে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আপনারা তোমাকে সবাই ভালো সবাই থাকবেন। ভালোবাসে দাদা ভাই, তোমাকে সবাই খুব আমি ভালোবাসে, ভালোবেসে তোমার সাথে আছে। আজকে সময়গুলা এত খারাপ যে ভালো কিছু যে বলবো আসে না, বেঁধে যায়, থেকে যায়, 3-4টা স্ট্রে থাকে এইখানে। তো ওই ওই যে হিংসুকটা, তারপরে আমলা, তারপরে প্রতারক, তারপরে দুর্নীতিবাজ, এই এরা বাধা দেয়। এই দেখো, মৌসুমীদি লিখেছে, আমরা কিন্তু ভালোবেসে শুনছি। আমি দেখলে, ধন্য, আমি ধন্য, আমি আমি ধন্য। বললাম না? আমি মাথায় তুলে নিলাম, মৌসুমীদি এইভাবে ভালোবাসবেন, এটা আমার দাবি। আমি একটা জিনিসেরই আমার মানে কেন জানি মন ভরে না। আমি অনেক ভালোবাসা পাই, কিন্তু কেন জানি এই জায়গাটাতে না আমার নিজের নিজে মাঝে মাঝে একা একা যখন অনেক কিছু ভাবার মধ্যে এই ভাবনাটাও আসে যে আচ্ছা আমি কি স্বার্থপর, এত ভালোবাসা পাওয়ার পরে আরো কেন ভালোবাসার আকুতি। এটা মানে আমার একটা মনে হয় এই কারণে হার্ট অ্যাটাকটা হয়েছে। এত বেশি ভালোবাসা চাচ্ছে তুই, তোর এই হায়ের জন্য হার্ট ভেজাল করে দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, তো মসজিদি ভালোবাসার একটা আমার তৃষ্ণা মনে হয় থাকে, আছে, থাকবেই। তো এই জিনিসটা এই জন্যই তুমি রাখবে। ভালো মানুষ, এই জন্যই তুমি ভালো মানুষ, ভাই তুমি এত হিসাবে, ভালোবাসা চাও, কারোর ক্ষতি চাও না। ছোট ভাই হিসাবে, না, মানুষ শুধু ভালোবাসাই সবার তো চাইছো। মঙ্গল, সকলের মঙ্গলের মধ্যেই তো আপন মঙ্গলটা জল জল করে ওঠে। সেটাই। তোর প্রতিবেশী সবাই যখন সুখে হাসবে, তুই কি তখন একা কাঁদতে পারবি? হাসির ভুবনে কান্না আসে? আসে না, আসবেও না। তো এই জন্যে সম্মিলিতভাবে সকলের যদি মঙ্গল হয়, তাহলে ওই মঙ্গলটা নিজেরও, নিজেও ওই মঙ্গলের ভাগিদার হয়ে যায়। এটাই মানে প্রকৃতিগত বিধান, নিয়ম, নীতি। আমাদের রাষ্ট্রীয় সংবিধানের বাইরেও সংবিধান থাকে। আমি প্রথমে তোকে একটা কথা বলেছিলাম যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ভাষা থাকে, বিভিন্ন ভাষা থাকে, কিন্তু মানব জাতির একটা ভাষা আছে। বিশ্বের সবাই মানব জাতি যখন এক, তখন তাদের আবার একটা সম্মিলিত একটা, সকল মানব জাতির একটা ভাষা আছে, সেটা বলছিলাম। ওইভাবে সম্মিলিতভাবে যখন আমাদের এই মঙ্গল প্রদীপগুলা জ্বলবে,
তাপটা তো আমিও পাবো, তোর ঘরে জ্বললে তো তাপটা আমারও আসবে। তো আমি কেন কুণ্ঠাবোধ করব? আমি কেন সকলের মঙ্গল চাইবো না? আমি যে সকলের মঙ্গল হইলে যে আমি মঙ্গলই, আমি তখন সুখী, পরিপূর্ণ। তোর আশেপাশের মানুষগুলা যখন ক্ষুধার্ত, অনাহারী, রাস্তায় ঘুমোয়, ফুটপাতে শীতার্ত রাতে কুঁকড়ে থাকে, ওদেরকে দেখে রেল স্টেশনে ঘুমোচ্ছে, এইগুলা আর কত দেখবো? ওরা তো মানুষ, আমার মতো রক্তে মাংসেই গড়া। এই জায়গাগুলা আসলেই তো আমি আর মানে নিজে তখন ফানা ফানা সর্বনাশ হয়ে যায়, আর ভাল লাগে না। যে কেন, কোন ব্যবস্থাপনায় এমন, কার কার ইশারায়? এই দৈন্যতা কখনোই থাকার নয়, কোনো রাষ্ট্রের থাকে না, কোনো রাষ্ট্রেই থাকার কথা নয়। আমি এটা জ্বলন্ত এক বিচার বিশ্লেষক ভাবে, একদম বিচক্ষণতা ভাবে বলে দিবাম, সুস্পষ্ট ভাষায় বলবো, কোন রাষ্ট্রে এই ধরনের দরিদ্র থাকার অবস্থায় কোন রাষ্ট্র নেই, কিন্তু তারপরও তারা আছে। যাদের ইছারায় আছে তারা কখনোই ভালো থাকবে না, ভালো তাদের কখনোই হবে না, গ্রাস তাদের হবেই। সময় কারো দাসত্ব করে না, সময় কারো কেউ ছাড়ে না। করোনাও এক সময় কালের এই আবির্ভাব। এবার আসি কমেন্টে। আলমগীর লিখেছেন, দোস্ত তোমার আবৃত্তি রাত জেগে শুনছি, শুভকামনা রইল। আর এসে সুমিতা মুখোপাধ্যায় লিখেছে, শোনাও দাদা ভাই, মনে হয় কবিতা শোনার কথা বলেছে। আর মৌসুমীদি লিখেছেন, এই জন্যই তো আপনার কথা মুগ্ধ হয়ে শুনি, মন প্রাণ ভরে যায়। একটা কবিতা শোনাতে হবে। শেষ পর্যায়ে চলে এসেছি একেবারে। দাদা ভাইকে ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু রাত তো অনেক হলো, আর দাদা ভাই কাল থেকে ঘুমায়নি শরীর খারাপের না না, জন্য। আমার আমার আমি মৌসুমীদি সবাইকে জায়গায় রাখছি। হ্যাঁ, বিশেষ করে মৌসুমীদি, সুমিতা, আহ আলমগীর। বোনটা ও, আলমগীর। আলা হ্যাঁ হ্যাঁ। দোস্ত, খুশি হইলাম তুই আসিস। আমার আলমগীর আমার খুব, আমার এক ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা। মানে প্রাইমারি লাইফ থেকে, মানে ওরে বাবা, ছোটবেলাকার বন্ধু। একদম ল্যাংটা কালের বন্ধু, যেটা আমি মানে আমাদের এখানে প্রচলিত একটা ভাষা। হ্যাঁ, হুম। ওই 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 সময়কার বন্ধু। আলমগীর, তোকে অনেক ধন্যবাদ দোস্ত, ভাল লাগলো যে তুই আছিস। আচ্ছা, কবিতা আমি তো মনে করছিলাম আর পড়বো না, আমি তো নেই নাই, আবার উঠতে হবে। দেখ এখানে একটা আহ, উম, সামনে আসছে শুভ দিন, এই কথাটা আমি কিন্তু বলি না, এটা রাজনৈতিক চতুরালি একটা ভাষা। ওরা আমাদেরকে চোখে চশমার জায়গায় কালো টিন লাগানোর জন্য এই ধরনের ভাষা ব্যবহার করে, রাজনৈতিক চতুরালি ভাষা। সামনে আসছে শুভ দিন, ওরা আমাদের কিসের শুভ দিন দেখাবে? ওরা তো দুর্দিনেই ডুবানের তালে ব্যস্ত। একদম। ওরা সর্বসময় কেমনে জনতাকে লুটে পুটে জনতারটা খেয়ে ওদের উদরপুন্ডি উদুর ঘাড়ে ভরবে,
ওরা এক একজনে দেশ ছেড়ে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, এটা করতেছে, আমি সব বুঝি না এত টাকা কোথায় যায়। তবে সুতোয় পড়বে টান, তোমরাও হবে খান খান, আসছে সেদিন, হয়তো শুভ দিন। আমরা বলবো না, আমরা বলবো আসছে দুর্দিন, সেটা আমাদের নয় তোদের। একদিন সত্যের জয় হবে, আর কত খাবি, একদিন তো মেনে নিতেই হবে জনতার দাবি। আসলে আমরা জনতারাও আঁকা বাঁকা। তোমার সাথে আমার প্রেম, কথন আর বিশ্রাম, ত্রিমাত্রি মান, তেমনি তোমার সাথে ত্রিমাত্রি যান, তেমনি তোমার সাথে বৃষ্টি ও সূর্যের সংমিশ্রিত আলোতে শুয়ে থাকো পোড়ামাটির পিচকালো পাথরে। আমার হুকুমে ক্লান্তিহীন ভঙ্গিতে হ্যান্ডেল ধরো, প্যান্ডেল মারো, অতঃপর গন্তব্যে বয়ে নিয়ে যাও আমাকে। আমি তখন বিবেকের দহনে রুগ্ন মনে প্রশ্ন করি নিজেকে নিজে, আসলে কে মানুষ, তুমি না আমি? ত্রিমাত্রিক যান, কবিতার শিরোনাম ত্রিমাত্রিক বাহ। যান। মানে আমি এই কবিতাটা রিক্সায় চড়ে হুম। রিক্সা চড়ার লিখেছেন। অবস্থায় মাথায় আসছে আর কি। এই মানুষ মানুষকে টেনে নেয়, আরে এই 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 সমাজ লেভেলটা কবে আসবে, এই লেভেলটা চাই। সেই উঁচু নিচু ভেদাভেদটা কেন, এটা বোধহয় সমতায় কোনোদিনই আসো। যাবে না। এটা বোধহয় কোনোদিনই যাবে না। হয়তো যেতে দিচ্ছি না আমরা সবাই। না, কেউ দিচ্ছি না আমরা। আমরা বললাম না, আমরা জনতারাও যে ভালো তা নয়, আমাদের মধ্যেও তো আমরাও তো একে অন্যের পিছনে লেগেই আছি। আজকে আজকে হ্যাম ভালো করবে, রমজান সে ও ভালো করতেছে, ওরে বাবা, কিভাবে ওকে ঠেকানো যায়। যাক, এই এই চরিত্রগুলা আসলে বেশি দিন থাকে না, টিকে না, কিন্তু তারা তারপরও করে যাবে, করবে। ওদের কাজই হচ্ছে এটা, কিছু শ্রেণী থাকে এগুলা করবেই। আর তারপরেও আমাদেরকে আমাদের লড়াইটা করতে হবে। আমাদের কাজ আমাদের করে যেতেই হবে। আমাদের চিহ্নিত করে, আমরা চিহ্নিত করে কিছু সংঘবদ্ধ শির দ্বারা যাদের আছে সেই রকম মানুষ একত্রিত করে এই সমাজটা পরিবর্তনের জন্য একটা আমাদের দায়িত্ব চলে এসেছে, ওই জন্য কিছু করা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আদর্শের এটাও একটা নমুনা। উনি অনেক শ্রম, ওনার মধ্যে আমি শ্রেণীবিন্যাস গুলো খুব কম দেখেছি। উনি নিজে মাঠে কাজ করেছে, উনি কি বলে ওই আরে ইট সুরকি দিয়ে যে বিল্ডিং টিল্ডিং বানায়, ওই শ্রমিকদের কি বলে, ওই 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 টাইপের জিনিস উনি নিজে হাতে নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, দিয়ে কাজ করেছে। তো আসলে বড় যারা হয় তাদের মনে হয় কোনো মোহ থাকতে নেই। বড় হতে গেলে ছোট হও বাবু, ছোট হও, বড় যদি হতে হয় ছোট হও। তবে এটা মনে হয় গুরু থাকলে ভালো বলতে পারতো, আমি তো রমজান, আমার কথাটা কেউ শুনবে না, কিন্তু বড় হওয়ার জন্য ছোট হতে হবে, ছোট না হলে কেউ বড় হতে পারবে না। ওই যে বলে তাই না আমরা যে মধ্যম
সেই মানে কবির ভাষায় আছে না যে মধ্যম সেই বুঝে চলে, যে উত্তম সে সবাইকে নিয়ে চলে। সবাইকে নিয়ে আমরা চলে। সবাই মধ্যমের দলে, বড্ড বাছাবাছি আমার করি। আমার আগে কেউ চললে আমি তাকে, হিংসা, টেনে দিই, টেনে নিচে নামাই। না না, আমি 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 চাই না আমার আগে যে চলে সে আমার বন্ধু বাবা, আমার আমার 100% উইল উইশার, না, নেভার। আবার আমার পিছে যে চলে, আরে বাবা আমি কি নেতা নাকি তুই আমার পিছনে চলতেছিস, সেটাও আমার কাছে আমার 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 আমি তৃপ্তি পাচ্ছি না, কারণ তুই আমার পিছে কেন, সামনে হাঁটলে তো নেতা নেতা লাগতেছে। এই জন্যে আমার পাশাপাশি যে থাকবে সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, ওইটাই সমতা। একদম। এখনো অনেকে আমাদের অনুষ্ঠান দেখছে, তবে রাত বাড়ছে, বিদায় বেলা আসন্ন। আহ দাদা ভাই ছোট্ট একটা কবিতা শুনি, দিয়ে একটা কবিতা শোনাও প্লিজ। আছে হাতের কাছে নাকি আবদার করে ফেলছে খুব? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। এই রে, দাদা ভাইকে বোধহয় খুব ব্যস্ত করে ফেললাম। খুব ভালো লাগলো আজ দাদা ভাইকে পেয়ে, সোনাঝুরি ছায়া ভীষণ ভালো লাগলো। আহ সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে পেরিয়ে গেল কখন সময়, বুঝতেই পারিনি। কত কিছু জানলাম দাদা ভাইয়ের কাছে। এই তো, দাদা ভাই বোধহয় বই খুঁজে পেয়েছে। এখনো আমাদের অনুষ্ঠান 6 জন দেখছেন। আমাদের সংস্কৃতিটা কেমন, সংস্কৃতির প্রতি আমার ডান চোখে, আমার ডান চোখে ভাসে চারু সংস্কৃতি, আমার বাম চোখে ভাসে অপসংস্কৃতি। এই মনে চলে সুমতি কুমতির টানাটানি। রঙিলা রঙিল সময়ের তালে গরু মস্তিষ্কের সুচিন্তা যায় হারিয়ে। এসব কথা পারি না রাখতে লুকিয়ে, পাগলের মতো সত্য করি প্রকাশ স্থানে অস্থানে। চারু সংস্কৃতি রে, তোকে আমরা ফেরাবো কি করে তোর নতুন চারু ঘরে। বাহ, খুব সুন্দর। দাদা ভাইকে ধন্যবাদ জানাবো না, দাদা ভাইকে দেবো অনেক অনেক ভালোবাসা। দাদা ভাইকে, বৌদি ভাইকে নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে। বৌদির সঙ্গে ভাবটা আমার একটু বেশি। আহ ও, বৌদির সাথে তোর দেখা হয়নি না আজকে? না, সুমিতার সাথে আজকে দেখা হয়নি হয়েছে। কথা। বলছি, দাদা ভাই, শুভরাত্রি জানাচ্ছি তোমাকে এবং সোনাঝুরি ছায়া সকল সদস্যকে এতক্ষণ ধরে আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আবার যেন দাদা ভাইকে আমরা পাই এখানে আমার সোনাঝুরি ছায়ায়, এই কামনা রইলো। শুভরাত্রি, বা নমস্কার। সবাইকে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, মানে এক
আকাশ ভালোবাসা সবার জন্যে। আর জাতির জনক, বাঙালি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিরোধ আত্মা, এবং এই করোনাকালে আমরা আমাদের যে সকল স্বজনদের হারিয়েছি, আমরা আমাদের মাঝে আমাদের এই আজকে যে অনুষ্ঠান, যেই আন্তর্জাতিক স্মারক গ্রন্থ নিয়ে, সে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার। উনি সদ্য করোনায় প্রয়াত। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। স্যার যেখানেই থাকুন, ভালো থাকুন। আপনাকে খুব মিস করি। আপনার আদর্শকে আমি ধারণ করি, যতদিন বাঁচব মনে রাখবো। আপনি যেখানেই থাকুন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন আপনাদের রেখে যাওয়া পথটাকে মসৃণ করতে পারি, সুগম করতে পারি। সমস্ত কঙ্কটাকীর্ণ জরাজীর্ণতাকে মারিয়ে একটা সুন্দর এগিয়ে যেতে পারি, সবুজ পৃথিবীর দিকে এগোতে পারি। একদম। সোনাঝুরি এখনো পর্যন্ত যারা আছেন এবং যারা ছিলেন, পল্লবী সবার দত্ত, প্রতি শিখা সরকারদি, সময় রায়, সবাইকে খুব ভালো লেগেছে। সন্দীপ দত্ত, আরো কিছু নাম আমি এখানে সবটা দেখা যায় না তো। সবাইকে ধন্যবাদ। পল্লবী লিখেছে খুব সুন্দর লাগলো। মৌসুমীদি লিখেছে সত্যি শেষ করতে মন চাইছিল না, আবার পেতে চাই। এশেষ মুখোপাধ্যায় লিখে, ওই সুমিতা মুখোপাধ্যায় লিখেছে দাদাভাই এবার বিশ্রাম নাও। আর পল্লবী দত্ত লিখেছে খুব সুন্দর। শিখা সরকার দি লিখেছেন দারুণ ভালো লাগলো। এবার প্রচুর লোক কিন্তু দেখছে আমাদের অনুষ্ঠান। আমি সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাকে ভুল ত্রুটি থাকলে নিজ গুণে ক্ষমা করবেন, ভালোবাসার বন্ধনে রাখবেন। সবাই নিজের ভাই মনে করে। আমার কোনো জাত নাই, ধর্ম নাই, আমার একটাই জাত, আমি মানুষ। এটাই আমার পরিচয়। আমি মানুষ হয়ে বাঁচতে চাই। আমি মানুষ হয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় নেই, এই আশীর্বাদটুকু আপনাদের কাছে আমার নিবেদন। সবার জন্য মঙ্গল বয়ে আনুন। সবাই ভালো থাকুন। হ্যাঁ, ভালো থাক। আমার বাইকনা দুটোকে আদর দিস। তুমিও ভালো থেকো, ভালো থেকো, থাকুক। সুস্থ থেকো। আমার জন্য আশীর্বাদ করিস। ভালো থাকবো। হ্যাঁ, তোরা আসিস না পাগল। আমার মন যতদিন ভালো আছে আমি ততদিন ভালো থাকবো। কোথায় যেন লিখছি, মন ভালো থাকলে আমি ভালো থাকি, মন ভালো থাকলে ভালো থাকবো। ওই রোগটা তো মনের ভিতরে আসে। সবারই মনে হয় রোগটা মনের ভিতরেই হয়। অনেকে বোঝে না, আমি বুঝে গেছি। হ্যাঁ, আমি বুঝে গেছি। এটা মনে হয় সুমিতাও বুঝছে, রোগটা মনে মনের ভিতরে হয়। হ্যাঁ, তো সুমিতাকে বলিস, ওকে তুই করিস, স্পেয়ার করিস, যে সাথে থাকিস। আমরা একটা সংঘবদ্ধ, মৌসুমীদিকে বলিস, আর যারা আছে আমরা একটা ভালো মানুষদের একটা দল গঠন করব। আমরা, এটা আমার আবেদন, নিবেদন, একটা ভালো মানুষের সংঘবদ্ধ। হ্যাঁ, আমরা ওই যে এক মুঠো রোদ আমাদের হাতে, রোদের সাঁকো, আমরা রোদের সাঁকো। একদম সবাইকে পারাপার করব আলোর ঠিকানায়। একদম। শুভরাত্রি বন্ধুরা। জয় বাংলা। জয় হোক। একদম জয় জয় হোক। জয় হোক। সকল শুভরাত্রি। মানুষের শুভরাত্রি সবাইকে।